আজ এক্সপ্লেন করতে চলেছি নিখোঁজ সিজন 2। যারা সিজন 1 দেখোনি তাদের জন্য একটু ছোট্ট রিক্যাপ দিয়ে দিচ্ছি। সিজন 1-এর এক্সপ্লেনেশন আমার চ্যানেলে পেয়ে যাবে, চেক আউট করে নিতে পারো। যাই হোক, সিজন 1-এ আমরা দেখেছি ডিসিপি বৃন্দা বসুর মেয়ে দিতি 16 জুলাই রাতে বন্ধুদের সাথে পার্টি করতে গেছিল। বন্ধুদের মধ্যে ছিল বিশাল, অহনা, সুদীপ আর রোহিত। সেখানেই তাদের সাথে দেখা হয়ে যায় ভয়েস টিভির ফেমাস নিউজ অ্যাঙ্কার রমিত সেনের সাথে। রমিত এখানে এসেছিল তার অফিস কলিগ কাম ফ্রেন্ড বিজয় দত্ত ও তার ওয়াইফ রেশমির অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে। দিতি কলেজে পড়ার পাশাপাশি ভয়েস টিভিতে জব করছিল, আর অনেকের মতো রমিত সেন তারও ক্রাশ ছিল এবং তাদের হোয়াটসঅ্যাপে কথাও হতো। সেদিন পাবে দেখা হওয়ার পর দিতি বন্ধুরা ঠিক করে তারা এখান থেকে বিশালের বানতলার ফার্ম হাউসে যাবে এবং তারা জোর করে রমিত, বিজয় আর রেশমিকেও নিয়ে যায় তাদের সাথে পার্টি করতে। তবে 11টা নাগাদ দিতি রমিত সেনের গাড়িতে করে বেরিয়ে যায়। তবে পরের দিন সকালে রমিতকে গোলপার্কে তার গাড়ি থেকে উদ্ধার করা হয় সেন্সলেস অবস্থায় এবং তার গাড়িতে, জামা কাপড়ে, ইভেন ডিকিতেও রক্তের দাগ স্পষ্ট। তবে রমিতের নাকি কিছুই মনে নেই। দিতির মা ডিএসপি বৃন্দা বসু কাল রাত মেয়ে বাড়ি না ফেরায় তার বন্ধুদের বাড়িতেই সে খোঁজ খবর করতে গেছিল। কাহিনীর আরও গভীরে যাওয়ার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা এই ধরনের নতুন নতুন কাহিনী দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। আর তোমাদের বন্ধু সার্কেলে যারা এ ধরনের কাহিনী দেখতে পছন্দ করে অবশ্যই করে তাদের সাথে শেয়ার করো। সিজন 2-র শুরুতেই আমরা জানতে পারি ঘটনার 12 দিন পার হয়ে গেছে, তবে দিদিকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ডিএসপি বৃন্দা বুঝতে পারে এই কেসটার জন্য তাকে এক্স ডিটেকটিভ চিফ অনন্ত চ্যাটার্জির দ্বারস্থ হতেই হবে। তাই সময় নষ্ট না করে বৃন্দা সোজা পৌঁছে যায় অনন্তবাবুর কাছে এবং পুরো ঘটনা খুলে বলার পর অনন্তবাবু তাকে তখনের মতো চলে যেতে বলে। অন্যদিকে আমরা ফেমাস ক্রিমিনাল লয়ার জাহ্নবী রয়কে দেখব, যে অসুস্থ রমিতের কাছে এসেছে তার হয়ে কেস লড়বে বলে ওকালতনামায় তার সাইন নিতে। তবে রমিত জানে তার ফিস দেওয়ার মতো ক্ষমতা তার নেই। তবে জাহ্নবী কোনো মতে রমিতকে কনভিন্স করিয়ে নেয়। তবে রমিত মনে করে সে যদি বাইরে আসে তাহলে সে নিজেই দিদিকে খোঁজার চেষ্টা করবে। অন্যদিকে বৃন্দা যায় তার এক্স হাজবেন্ড আকাশের সাথে দেখা করতে এবং আকাশ তাকে জানায় যে তাদের মেয়ে দিতি তার সাথে একবার দেখা করেছিল এবং সে জানিয়েছিল যে তার বন্ধু বিশাল নাকি মজা করেই অন্যের ড্রিঙ্কসে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দিত, তাকে সেন্সলেস করে দিত। এবং একবার দিদি তার সাথে দেখা করতে এসেছিল, অহনা তাকে সাথে সাথে মেসেজ পাঠিয়েছিল, যেটা দেখে তখনই দিদি চলে গেছিল তার কাছ থেকে। এই কথা শুনে বৃন্দা খুবই রেগে যায়, কারণ কাউকে না জানিয়ে তার ড্রিঙ্কে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়া এটা একটা ক্রিমিনাল অফেন্স। এই ঘটনাটা চেপে যাওয়ার জন্য আকাশের ওপরে বিরক্ত হয়ে বৃন্দা তখন চলে যায়। অন্যদিকে আমরা দেখব লয়ার জাহ্নবীর সাথে দেখা করতে এসেছে সামন্ত। সামন্ত বৃন্দার অফিস কলিগ, তবে বৃন্দাকে সে একদমই পছন্দ করে না। তাই সে চায় বৃন্দা কোনোভাবেই এই কেসটা সলভ করতে না পারুক, তাই বিভিন্নভাবে অবস্ট্যাকেল তৈরি করতে চায় এবং জাহ্নবীকে সেই পাঠিয়েছিল এই কেসটা লড়বার জন্য। এদিকে আমরা বৃন্দাকে দেখি যে খুবই রেগে গেছিল বিশালের ওপর, তাই তার সাথে দেখা করতে গেছিল। সেখানেই সুদীপের দাদা জয়দীপও ছিল এবং জয়দীপ বৃন্দার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে বৃন্দা তাকে প্রথমটায় ইগনোর করে এবং বৃন্দা বিশালের সাথে কথা বললে বিশাল তার উপরে খুবই রেগে যায়। তবে বৃন্দা বিশালের হাত মুচড়ে ধরে তাকে ধমকে সেখান থেকে চলে যায়। জয়দীপ বিশালকে বোঝানোর চেষ্টা করে তার এইভাবে বিহেভ করা মোটেও ঠিক নয়। অন্যদিকে আমরা অনন্তবাবুকে দেখব যে বিশালের বানতলা ফার্ম হাউসে পৌঁছেছে, যেখানে সেদিন রাতে পার্টি চলছিল। সমস্ত ঘটনাই যেন তার চোখের সামনে উঠে আসছিল। এখানে দৃশ্য কাট হয় এবং দেখানো হয় একটি মেয়েকে যে তার হাজবেন্ডের সাথে ঝামেলা করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং তখনই কিছু বদমাস ছেলে ছোকরাদের নজরে পড়ে সে এবং তারা জোর করে তাকে গাড়িতে তুলতে যায়। এরপর তার সাথে কি হয় সেটা কাহিনী এগোতেই আমরা জানতে পারবো। অন্যদিকে অনন্তবাবু বৃন্দাকে ফোন করে বলে 12 দিন হয়ে গেছে রমিতের কেসটা কোর্টে উঠবে, তাই রমিতের বিরুদ্ধে যেন তাদের উকিল কোনো সওয়াল জবাব না করে, কারণ সে চায় রমিতকে বাইরে বেরোতে দিতে।
কারণ সেদিন মহেন্দ্রগুপ্ত তাকে একটা ক্লু দিয়ে গেছিল, কোনো জিনিস যদি দৃষ্টির খুব কাছাকাছি চলে আসে তাকে পূর্ণাঙ্গ মূল্যায়ন করা কখনোই সম্ভব নয়। তাই রমিতকে দৃষ্টি থেকে একটু দূরে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে আমরা বৃন্দাকে দেখি বানতলায় যেটুকু সিসিটিভি ফুটেজ তারা পেয়েছিল সেটাকে আরেকবার দেখার জন্য সেখানে যায় এবং বৃন্দা কিছু একটা ক্লু পেয়ে খুব অবাক হয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। তবে বেরোনোর সময় সে লক্ষ্য করে বানতলা পুলিশ স্টেশনে এক ব্যক্তি এসে খুব ঝামেলা করছে, কারণ তার একটা স্কুটার চুরি হয়ে গেছিল। সেদিন রাতে তার স্কুটারটা পাংচার হওয়াতে সে আর বাড়ির ভিতরে তোলেনি এবং পরের দিন সকালবেলায় সে উঠে দেখে স্কুটারটা আর নেই। তাই রিপোর্ট লেখাতে আসলেও অফিসারেরা তাকে খুব একটা গ্রাহ্য করছে না। তবে বৃন্দা তার পুরো কথা শুনে অফিসারকে অর্ডার দেয় তার স্কুটারটা খুঁজে বার করার। এরপরে বৃন্দা অ্যাসিস্ট্যান্ট শাহানাকে নিয়ে সোজা যায় বিজয় দত্তের বাড়িতে এবং তার কাছে জানতে চায় আগের দিন ইন্টারোগেট করার সময় সে বলেছিল যে তার স্ত্রী যে সোনারপুরে এসেছে সেটা আগের থেকে ঠিক ছিল, তবে সেদিন কেন তারা বানতলা থেকে নিউটাউনের দিকে গাড়ি ঘুরিয়েও আবার রিটার্ন করে সোনারপুরের দিকে গেছিল। বিজয় দত্ত চুপ করে থাকলে বৃন্দা তাকে সিসিটিভি ফুটেজটা দেখায় এবং জানতে চায় যে সেদিন সে এরকম কেন করেছিল। সেদিন তাদের অ্যানিভার্সারি ছিল, তাই সেলিব্রেশন করার পরে দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত কেন নিল। বিজয় বৃন্দার ইন্টারোগেটের মুখে পড়েও চুপচাপ থাকলেও রেশমি ভেঙে পড়ে এবং বলে সেদিনের পর আমার ঠিকভাবে রাতে ঘুম হয় না এবং ফ্ল্যাশব্যাকে সেদিন রাতের ঘটনা দেখানো হয়। সেদিন তারা পার্টি থেকে বাড়ি ফিরছিল, তবে রমিতের ওপর রেশমির যে একটু ক্রাশ আছে সেটা বিজয় ভালোই জানতো এবং সেই নিয়ে রেশমিকে একটা বাজেভাবে কথা বলে রেশমি খুবই রেগে যায় এবং বিজয়কে মারতে যায়। বিজয় একটু অনমনা হয়ে পড়ে এবং তখনই গাড়ির সামনে একটি মেয়ে চলে আসে। বিজয় ভুলবশতই তাকে ধাক্কা দিয়ে বসে, তবে মেয়েটিকে সাহায্য করার পরিবর্তে বিজয় গাড়ি ঘুরিয়ে চলে যায়। রেশমি বারংবার ওই মেয়েটিকে সাহায্য করার কথা বললেও বিজয় তার কোনো কথাই কানে তোলে না এবং বিরক্ত হয়ে রেশমির বাপের বাড়ি সোনারপুরে তাকে নামিয়ে দেয়। বিজয় দত্ত এতক্ষণ স্টেডি থাকলেও এখন কেঁদে ফেলে এবং জানতে চায় তাদের কি তারা গ্রেপ্তার করবে, তবে বৃন্দা তাদের জানায় যে এখনই নয়। এই বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। আসলে কিছুক্ষণ আগে যে মেয়েটিকে দেখানো হয়েছিল যে গাড়িতে তুলেছে কয়েকটা ছেলে মিলে, সেই মেয়েটি তাদের হাত থেকে পালিয়ে গিয়ে যখন রাস্তা পার হচ্ছিল তখন বিজয় দত্তের গাড়ি চাপা পড়ে এবং আগের সিজনে এই মেয়েটির মৃতদেহই মর্গে দেখানো হয়েছিল। এদিকে বিজয় দত্তকে গ্রেপ্তার না করায় শাহানা খুবই অবাক হয় এবং গ্রেপ্তার না করার কারণ জানতে চাইলে বৃন্দা তাকে জানায় যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, তাই কেসটা যদি কোর্টে ওঠে তারা নিজেদের কথা বদলে দেবে। বৃন্দা খবর নিয়ে দেখেছে যে মেয়েটি মারা গেছে তার একটি ছোট্ট কন্যা সন্তান আছে, তাই ওই শিশুটির ভবিষ্যতের জন্য কয়েক লাখ টাকা বিজয় দত্তর থেকে নিয়ে তাকে দেওয়ার ব্যবস্থা করবে সে। অন্যদিকে আমরা দেখি রমিত সেন বেলে ছাড়া পেয়েছে। বৃন্দাকে অনন্তবাবু ফোন করে বলে রমিতের ওপর নজর রাখতে, কারণ তার দৃঢ় বিশ্বাস যদি রমিত সেন দোষী হয় তাহলে সে কোনো না কোনো ভুল ঠিকই করবে। এই হলো জগা পাগলা যে রমিতের গা থেকে সেদিনকে এই লেমন কালারের জ্যাকেটটা খুলে নিয়ে নিয়েছিল। রমিত বেল পেয়ে প্রথমেই যায় সেই গোল পার্কে যেখানে তাকে খুঁজে পাওয়া গেছিল পরের দিন সকালে, তবে সেখানে গিয়ে জগার সাথে তার দেখা হয়। জগার গায়ে লেমন জ্যাকেটটা দেখে সে চিনতে পারে। জগা তাকে জানায় সেদিন রাতের অন্ধকারে কি হয়েছিল সে সবটা দেখেছে এবং ফ্ল্যাশব্যাকে সেদিন রাতের ঘটনা দেখানো হয় যখন দেখা যায় রমিত স্যারের গাড়িটা দাঁড়ানো রয়েছে এবং তার আগেই ওখানে একটা লাল রঙের গাড়ি এসে দাঁড়িয়েছিল এবং কয়েকটা ছেলে মিলে রমিতকে পিছনের সিট থেকে সামনের সিটে এনে বসিয়ে দেয়। জগা তাদের জানিয়েছিল যে লাল গাড়িটা এসে দাঁড়িয়েছিল, সে লাল গাড়িটার দরজায় তলোয়ার হাতে একজনের ছবি ছিল এবং ওই লাল গাড়িটা চলে যাওয়ার পর ওখানে আরেকটা গাড়ি আসে এবং গাড়িটা থেকে একটা ছেলে বেরোয় এবং রমিত স্যারকে দেখে আবার রিটার্ন চলে যায়। এরপরেই জগা রমিতের গাড়ির দিকে এগোয় এবং রমিত মরে গেছে ভেবে তার জ্যাকেটটা খুলে সে পরে নেয়। রমিত বুঝতে পারে জগাই একমাত্র আই উইটনেস, তাই কালকে যদি সে অফিসার বৃন্দার কাছে এই সমস্ত ঘটনাটা খুলে বলে তাহলে তার কিছুটা সুবিধা হবে। এই বলে জগাকে 500 টাকা দিয়ে কালকে এই জায়গায় এসে তাকে এই কথাগুলো আবার বলতে বলে।
জগাও আনন্দ পেয়ে চলে যায়। এরপর রমিতকে জাহ্নবী তার বাড়িতে নামায় এবং তার আগে তাকে একটা মোবাইল ফোন দিয়ে বলে যে তার ফোনটা সিজ করা হয়েছে, সুতরাং তাকে কন্ট্যাক্ট করার মতো কোনো নাম্বার নেই, তাই এই ফোনটা তাকে রাখতে বলে। তবে রমিত বাড়ি ফিরলেও তার ছেলে মিতুল তাকে দেখে খুব একটা খুশি হয় না এবং তার মাকে বলে যখন ঘরের ভিড়টা কমবে তখন আমাকে ডেকো, এই বলে ভিতরে চলে যায়। এরপরে রমিত তার স্ত্রী গার্গীর কাছে জানতে চায় তার কি মত, তবে গার্গীও জানায় সে চায় না যে রমিত এখানে থাকুক। এরপরে আমরা রমিতকে দেখি যে একটা হোটেলে গেছে রাতটা কাটানোর জন্য, তবে হোটেলে তার আইডিটা শো করতেই তারা রমিতকে চিনে ফেলে এবং তারা বলে যে কোনো রুম নেই। রমিত বুঝতে পারে তারা তাকে চিনে ফেলেছে, তাই তাকে রুম দিতে চাইছে না। এরপর কোথায় যাবে কিছু বুঝতে না পেরে রমিত সোজা গিয়ে বসে পড়ে রাস্তার একটা সিটে। তখনই খুবই বৃষ্টি পড়ছিল এবং শাহানাকে তাদের স্পাই খবর দেয় যে রমিত ওখানে রয়েছে। শাহানা আর কিছু চিন্তা না করে রমিতকে ওখান থেকে নিয়ে আসে নিজের ফ্ল্যাটে এবং রমিতকে বলে কাল তার চেতলায় একটা ফ্ল্যাট আছে, সেটা ফাঁকাই পড়ে রয়েছে, সেখানে রমিতকে থাকার জন্য নিয়ে যাবে। আসলে শাহানা পুলিশে জয়েন করার আগে ভয়েস টিভিতে রমিতের আন্ডারেই কাজ করত। পরের দিন সকালেই রমিতকে চেতলার ফ্ল্যাটে নিয়ে যায় শাহানা। রমিত শাহানাকে অনুরোধ করে ওই লাল গাড়িটার খোঁজ নেওয়ার জন্য। এরপর আমরা জগাকে দেখি রমিতের দেওয়া 500 টাকার নোট পেয়ে সে নেশা করতে শুরু করে এবং সেখানে সামন্ত চলে আসে জগার সাথে কথা বলতে। এদিকে আমরা দেখি শাহানা একটা দোকানের সিসিটিভি ক্যামেরা চেক করে ওই লাল গাড়িটার ফটো ক্লিক করিয়েছে এবং জগার কথা মতো ওই লাল গাড়িটার গায়ে একটা সামুরাইয়ের গ্রাফিক্স ছিল, যেটা দেখে খুবই অবাক হয় রমিত। শাহানা রমিতকে বলে জগাকে এই ছবিটা দেখে কনফার্ম হওয়ার জন্য। অন্যদিকে জয়দীপ বৃন্দার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে তার মনে হয়েছিল যে তার সাথে কোনো বন্ধু নেই, তাই সে তাকে বন্ধু হওয়ার জন্য হাত বাড়িয়েছিল। ঠিক তখনই সেখানে শাহানা চলে আসলে বৃন্দা শাহানার ওপরে খুব রাগ করে, কারণ বৃন্দার কাছে খবর এসে গেছিল যে শাহানা রমিত স্যারের সাথে মিট করেছে। তবে শাহানার কাছে যে ইনফরমেশনটা ছিল সেটা সে এখানে বলবে কিনা সে এটা নিয়ে দোনোমনো করছিল। তখনই বৃন্দা বলে যে জয়দীপের সামনে সে বলতেই পারে, জয়দীপ তার গেস্ট। তখন শাহানা বলতে থাকে জগার কথা, যে জগার সাথে দেখা হয়েছিল রমিত সেনের এবং সেই রাতের একমাত্র আই উইটনেস। জগা একটা লাল গাড়ির কথা উল্লেখ করেছে। এই বলে শাহানা চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে জয়দীপ বৃন্দাকে বারংবার বোঝানোর চেষ্টা করে যে সে বৃন্দার বন্ধু হতে চায়। রমেশ সেন পরের দিনই ঠিক একই সময় জগার সাথে দেখা করতে গেলে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন পাশের দোকানদারের কাছে তার কথা জানতে চাইলে সে জানায় জগার হাতে আজকে 500 টাকার একটা নোট দেখেছে, কেউ হয়তো তাকে দিয়েছে এবং সেটা নিয়ে সে নেশা করতে চলে গেছে। তার মতন মানুষের কি এক জায়গায় থাকা সম্ভব? এদিন রাতেই দেখানো হয় সেই লাল গাড়িটা এসে চাপা দিয়ে দেয় জগাকে। জগাও ঘটনাস্থলেই মারা যায়। পরের দিন সকালেই বিজয়া রেশমির সাথে দেখা করতে যায় রমিত এবং জানতে চায় সেদিন 3 নম্বর ড্রিঙ্কসের পর কি হয়েছিল। তার তো কিছুই মনে নেই। তবে 3 নম্বর ড্রিঙ্কস নেওয়ার পরে কি মানুষের এরকম নেশা হওয়া সম্ভব, সেটাও সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। রেশমি তাকে জানায় সেদিন রাত 11টা নাগাদ তারা 4 জনেই বেরিয়েছিল বিশালদের ফার্ম হাউস থেকে। তবে দিদি মোবাইলটা চার্জে বসিয়ে এসেছিল, তাই মোবাইলটা আবার ভেতরে নিতে যায়। এরপরে রেশমি আর বিজয় বেরিয়ে গেছিল, তারা কিছু জানে না। একথা শুনে খুবই অবাক হয় রমিত, কারণ তার মনেই ছিল না যে দিদি আবার ভেতরে গেছিল। এরপর রমিত বিজয়ের বাড়ি থেকে বেরোলে বিজয়ও তার সাথেই যায়। রমিত শাহানাকে ফোন করে জানায় যে সেদিন দিদি আবার ভেতরে গেছিল, এটা তার খেয়ালই ছিল না। রমিত জগার সাথে আবার দেখা করতে গেলে সেই দোকানদার জানায় আগের দিন রাতে জগা মারা গেছে। রমিত আর সুহানা পৌঁছে যায় জগার মৃতদেহর কাছে। তবে রমিত লক্ষ্য করে যে জগার গায়ে তার যে ইয়েলো কোটটা পরানো ছিল সেটা আর নেই, যেটা দেখে সে খুবই অবাক হয়। তবে লয়ার জাহ্নবী জগার মৃত্যুটা দেখে খুবই ঘাবড়ে যায় এবং সাথে সাথে চলে যায় সামন্তর কাছে, কারণ সে মনে করেছিল যে সামন্তই হয়তো জগাকে মেরেছে। সামন্ত জগার মৃত্যুর খবরটা পেয়ে খুবই অবাক হয়।
সুহানা সেই লাল গাড়ির ওপরে আঁকা সামুরাইয়ের সেই পিকচারটা সকল মেকানিককে দেখাতে শুরু করে এবং জানতে পারে এখানে একজনই আছে ওই রকম গ্রাফিক্স তৈরি করে, তার নাম হলো সাদিক। তবে সাদিকের সাথে সুহানা সেদিন দেখা হয়নি। রমিত ফোন করলে সুহানা সাদিকের কথা জানায় রমিতকে। এদিকে বৃন্দা যায় জয়দীপের সাথে দেখা করতে এবং তাকে বলে যে পরের দিন সে যদি ফাঁকা থাকে তাহলে তার সাথে কোথাও যেতে পারে। তবে সাডেনলি বৃন্দার মনে পড়ে তার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই জয়দীপের গাড়িতে করে যেতে হবে। জয়দীপ জানায় তার গাড়িতে কিছু প্রবলেম রয়েছে, তাই গাড়িটা গ্যারেজে রয়েছে, সেটা সারাতে দেওয়া হয়েছে। তখন বৃন্দা তার কাছে গ্যারেজের ঠিকানাটা চাইলে আমতা আমতা করছিল জয়দীপ। তখনই সেখানে সাহানা পৌঁছে যায় এবং তার কাছে যে ইনফরমেশনটা আছে সেটা কি দেবে কিনা চিন্তা করতে থাকে। তখন বৃন্দা তাকে বলে তুমি ওর সামনেই বলতে পারো, কোনো ব্যাপার নয়। সাহানা তখন মেকানিক সাদিকের কথা জানালে জয়দীপ বলে তার একটু ভেতরে কাজ আছে বলে ভেতরে চলে যায়। তখনই বৃন্দা সাদিকের ওপর নজর রাখতে বলে, কারণ তার মনে হয় যে সাদিকের প্রাণের ঝুঁকি আছে। কথা শুনে সাহানা খুবই অবাক হয়, কারণ সাদিকের ইনফরমেশনটা সে রমিতকেও দিয়েছিল। বৃন্দা মনে করছিল আসল অপরাধী বোধহয় সাদিককে মারার চেষ্টা করতে পারে। সাহানা বৃন্দাকে জানিয়ে দেয় যে রমিতকে সে খবরটা জানিয়ে দিয়েছে। বৃন্দা একটু রাগ করে ঠিকই, তবে সাহানাকে বলে যে সে সাথে সাথেই সাদিকের বাড়িতে যাক এবং বৃন্দার অন্য একটা কাজ আছে বলে বৃন্দাও বেরিয়ে পড়ে। এদিকে রমিতও সাদিকের খোঁজে বেরিয়ে পড়ে। তবে সাদিক প্রথমটায় রমিতকে পুলিশ ভেবে ভুল করে এবং দৌড়াতে থাকে। আসলে এই সাদিক চোরাই গাড়ির কেনা বেচাও করতো, তাই পুলিশের থেকে সে একটু ভয় পায়। এদিকে সিরিয়াল কিলার বান্টি সিংকে দেখানো হয়, সেও সাদিকের খোঁজ করছিল। এরপর সাহানা সাদিকের বাড়িতে গেলে সে দেখে সাদিককে তার ঘরেই কেউ একটা মেরে ফেলে রেখে চলে গেছে। তখনই এক বৃদ্ধ তাকে জানায় কিছুক্ষণ আগেই এক ব্যক্তি এসে সাদিকের খোঁজ করছিল। না রমিতের ছবি দেখালে সেই ব্যক্তি জানায় যে এই এসেছিল সাদিকের খোঁজ করতে। সাহানা মনে করে রমিতই হয়তো সাদিককে মেরেছে, তাই রমিতকে একটা ইম্পর্টেন্ট ক্লু দেওয়ার কথা বলে এক জায়গায় ডাকে। রমিত সেখানে আসলে তাকে অ্যারেস্ট করে নেয়। রমিতকে সে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল এবং তখনই রমিত জানতে চায় তাকে কেন অ্যারেস্ট করা হলো। সাহানা জানায় সাদিককে কেউ মেরে ফেলেছে, যেটা শুনে খুবই অবাক হয় রমিত। বলে কিছুক্ষণ আগেই ওর সাথে দেখা হলো, প্রথমে আমাকে দেখে পালাচ্ছিল, কারণ ও কিছুদিন আগেই একটা গাড়ি বিক্রি করেছে এবং রমিতকে পুলিশ ভেবেই ভয় পাচ্ছিল। তবে রমিত তাকে বোঝায় সে পুলিশের লোক নয় এবং ওই লাল গাড়ির সামুরাইয়ের গ্রাফিক্সটা দেখিয়ে জানতে চায় যে এইটা কার গাড়ি। তখন সে জানায় এইটা আগরওয়াল বাবুর বড় ছেলে রাকেশ আগরওয়ালের গাড়ি। তখনই সেখানে এক ব্যক্তি আসে এবং জরুরি কথা আছে বলে সাদিককে টেনে নিয়ে যায়। এদিকে সাদিকের সাথে হাতাহাতিতে বান্টি সিং এর পায়ে চোট লেগেছিল, তাই সে দোকানে গিয়ে ব্যান্ডেজ করাচ্ছিল। অন্যদিকে দেখানো হয় বিশাল আর তার দাদা রাতের অন্ধকারে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে। ঠিক তখনই সেখানে চলে আসে বৃন্দা এবং তাদের দুজনকেই অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে সাহানার খুব মাথা ধরেছিল, তাই সে একটা মেডিসিন নিতে দোকানের দিকে গেলেই সেখানে রমিত বসেছিল গাড়িতে এবং তখনই সে দেখে বান্টি সিংকে এবং চিৎকার করতে শুরু করে। সাহানা বান্টি সিংকে ধরতে গেলেই বান্টি সিং তাকে ধাক্কা দিয়ে দেয় এবং তার পেটে খুর চালিয়ে দেয়। রমিত দৌড়ে বান্টি সিংকে ধরতে গেলে বান্টি সিং এর পাঞ্জাবি ছিঁড়ে তার মোবাইলটা তার হাতে চলে আসে। এরপর রমিত তড়িঘড়ি করে সাহানাকে হসপিটালে নিয়ে যায়। রমিত সাথে সাথে সাহানাকে হসপিটালে নিয়ে গেলে তার অপারেশন শুরু হয়ে যায়। খবর পেয়ে বৃন্দাও সেখানে আসলে রমিত তাকে সবটা জানায় এবং বান্টি সিং এর মোবাইলটা তার হাতে তুলে দেয়। এরপর রমিত তার কাছে জানতে চায় যে রমিত কি এখনো তার সন্দেহের তালিকাতে আছে। তবে বৃন্দা জানায় তিনি অনেকদিন আগেই তার সন্দেহের তালিকা থেকে বাদ পড়েছেন। রমিত একবার ইন্টারোগেট করার সময় বলেছিল যে দিদিকে সে বলেছে এই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে। আসলে দিদি আর সুদীপের মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছিল, তবে সুদীপ দিদিকে সবসময় সন্দেহ করত। রাস্তাঘাটে যেখানে সেখানে দিদির মোবাইল টেনে চেক করত। দিদির সাথে রমিতের যখন কথা হয়েছিল দিদি সবটা রমিতকে জানিয়েছিল এবং রমিত এই রিলেশন থেকে তাকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছিল। দিদি সুদীপের কথাটা তার মাকে আগেই জানিয়েছিল, সুতরাং সেও জানতো যে দিদি এই রিলেশনটা থেকে বেরোতে চাইছে কিন্তু পারছে না। তবে রমিতের কথায় কাজ হয়েছিল, দিদি রিলেশনটা থেকে বেরিয়ে এসেছিল।
তাই বৃন্দা বুঝতে পেরেছিল যে দিতি নিজের বাবাকে প্রত্যেক জীবনে পায় না, তাই ফাদার ফিগার হিসাবে রমিতকেই সব কথা খুলে বলতো। অন্যদিকে বৃন্দা রমিতকে জানায় সে যখন জয়দীপের সাথে মেলামেশা শুরু করেছে তখন জয়দীপ তাকে জানিয়েছে যে দিতি তাকে আর সুদীপকে খুব ভরসা করত এবং তারাই দিদিকে খুব ভালো বুঝতো। যে কথাগুলো পুরোটাই মিথ্যে সেটা বৃন্দা বুঝতে পেরেছিল, তাই তার ওপর নজর রাখার জন্য তার সাথে বন্ধুর মতো মেলামেশা করছিল। তাই কেস সংক্রান্ত কিছু জরুরি খুঁটিনাটি শাহানাকে দিয়ে জয়দীপের সামনেই সে ইচ্ছা করে বলাতো। আসলে এই সবটাই ছিল তার একটা প্ল্যান। অন্যদিকে আমরা দেখি শাহানার পেটে যে খুঁটটা চালানো হয়েছিল সেই খুঁটটার ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করছে অনন্তবাবু এবং তার দ্বারা বান্টি সিং এর ফুল হিস্ট্রি সে খুঁজে পায়। অন্যদিকে বৃন্দা যায় সামন্তবাবুর সাথে কথা বলতে এবং সেখানে গিয়ে সে বলে, আপনি আমার পেছনে যে যে কাজগুলো করেছেন সেগুলো আমি প্রথম থেকে জানি। তখনই দেখানো হয় জাহ্নবী রয়কে। জাহ্নবী আসলে বৃন্দার হয়েই কাজ করছিল। সামন্ত জাহ্নবীর কাছে গেলে জাহ্নবী পরের দিনই বৃন্দার কাছে যায় এবং তার সমস্ত প্ল্যানটা খুলে বলে। এরপর থেকে জাহ্নবী যা যা করেছে বৃন্দার কথা মতোই করেছে। বৃন্দা সামন্তকে জানায় যে তার বাড়ি থেকে রমিতের সেই ইয়েলো জ্যাকেটটা উদ্ধার করা গেছে যেটা পড়েছিল জগা। সুতরাং প্রমাণ লোপাটের সব রকম চেষ্টাই সামন্ত করেছিল কিন্তু পেরে ওঠেনি। এরপর বৃন্দা একে একে ইন্টারোগেট করা শুরু করে বিশাল, জয়দীপ, সুদীপ এবং রোহনকে। তবে এরা কেউই নিজের মুখ খুলতে রাজি হয় না। তখন বৃন্দা যায় অহনার কাছে এবং তাকে গিয়ে বলে যে তার বন্ধুরা সমস্ত দোষ তার ওপরে চাপিয়ে দিয়েছে। তারা বলেছে যা করেছে অহনাই করেছে, আমরা কিছুই করিনি। এ কথা শুনে অহনা খুবই ভয় পেয়ে যায় এবং কাঁদতে শুরু করে। বলে সেদিনকের ঘটনা যা ঘটেছিল ওরাই সবটা করেছিল, আমি ওদের আটকাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। বৃন্দা অহনাকে বলে, আমি তোমাকে ভরসা করি কিন্তু তোমারও আমাকে ভরসা করে সবটা বলে দেওয়া উচিত, না হলে তুমি ফেঁসে যাবে। এরপর অহনা জানায় যে পাবে সেদিন রমেশ স্যারদের সাথে দেখা হয়েছিল। তারপরেই রমেশ স্যারদের জোর করেই বিশাল নিয়ে আসে নিজেদের ফার্ম হাউসে। তবে রমেশ স্যারের সাথে দিদির মেলামেশা সুদীপ কিছুতেই সহ্য করতে পারছিল না। দিদি তার মোবাইলটা চার্জে বসায়, তারপর সবাই খুবই এনজয় করছিল। বিশালের রেশমিকে খুবই পছন্দ হয়, তাই রেশমির ড্রিঙ্কসে সে একটা নেশার ওষুধ মিশিয়ে দেয়। বিশালের প্ল্যান ছিল রেশমিকে সারা রাত নিজের ফার্ম হাউসে রেখে এনজয় করার। বিশাল জোড়াজোড়ি করে রমিত আর রেশমিকে ড্রিঙ্কস দেয়। তবে কথার খেয়ালে রেশমি আর রমিতের ড্রিঙ্কসটা বদল হয়ে যায়। রেশমি রমিতের ড্রিঙ্কসটা নিয়ে নেয় এবং রমিতও রেশমির জন্য আনা সেই নেশাগ্রস্ত ড্রিঙ্কসটা নিয়ে নেয় এবং কিছুক্ষণ পর বাড়ি যাওয়ার জন্য উঠলে রমিত মাথা ঘুরে পড়ে যায়। তবে রেশমি স্টেডি ছিল, যেটা দেখে বিশালরা বুঝে যায় যে ড্রিঙ্কসটা বদল হয়ে গেছে। বিজয়, রেশমি আর রমিতা, দিতি এই চারজনেই ফার্ম হাউস থেকে বেরোচ্ছিল। তবে কিছুক্ষণ পরেই দিতি ফিরে আসে তার মোবাইলটা নিতে এবং তখনই বিশাল তার সাথে ইয়ার্কি করে বলে, আজকের রমেশ স্যারের কোনো হুঁশ থাকবে না, সুতরাং দিতি তার ক্রাশের সাথে যা ইচ্ছে তাই করতে পারে। যেটা শুনে দিতি খুবই রেগে যায় আর ওখান থেকে বেরিয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই দিতি ফিরে আসে এবং জানায় রমেশ স্যার সিটে বসেই সেন্সলেস হয়ে গেছে এবং যার জন্য সে বিশালকে খুব বকাঝকাও করছিল। তবে বিশালের গায়ে তখনই হাত তুলে দেয় দিতি। বিশালও খুব রেগে গিয়ে দিতিকে মারার চেষ্টা করে, তবে সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করে। তবে সুদীপ তখন অন্য মুডে চলে আসে এবং দিতির ওপর প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়ে তার ওপর নোংরামো করার চেষ্টা করে। দিতি পেছোতে গিয়েই পড়ে গিয়ে তার মাথা ফেটে যায় সেন্টার টেবিলে। দিতির মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছিল, সবাই খুব ভয় পেয়ে যায়। সুদীপ তখনই তার দাদা জয়দীপকে ফোন করে এবং সবটা জানায় এবং জয়দীপের কথা মতোই দিতিকে গাড়িতে তোলা হয়। দিদিকে প্রথমেই সামনের সিটে বসানো হয়, তারপরে তারা ভয় পায় যদি গাড়ি চালানোর সময় কেউ তাদের দেখে ফেলে সন্দেহ করতে পারে, তাই দিদিকে নিয়ে পেছনের সিটে শুয়ে দেয়। তবে রমিত সেনও পুরো সেন্সলেস, তাই তাকেও পেছনের সিটে শোয়ানো দরকার। তাই তারা দিদিকে আবার তুলে ডিকির মধ্যে রেখে দেয়। তারপর তারা রমেশ সেনকে পেছনের সিটে রেখে দেয়। ঠিক তখনই তারা একটা শব্দ পায়, তারা মনে করে পুলিশের গাড়ি আসছে। আসলে সেই সময় বানতলার মোড়ে বিজয় দত্ত ওই অসহায় মেয়েটিকে ধাক্কা মেরে চলে যায়
আর অ্যাম্বুলেন্স ওই মেয়েটিকে রেস্কিউ করতে আসে। সেই শব্দটাকে তারা পুলিশের গাড়ি ভেবে ভুল করে সেখান থেকে বেরিয়ে যায়। তবে জয়দীপের কথা শুনে তারা আবার বানতলার ফার্ম হাউসে ফিরে যায় এবং গাড়িটা নিয়ে রোহিত আর সুদীপ চলে আসে গোল পার্কে। সেখানে আগের থেকেই সুদীপের দাদা জয়দীপ দাঁড়িয়েছিল। আসলে ওই লাল গাড়িটা যেটার মধ্যে গ্রাফিক্স ছিল সেটা জয়দীপের গাড়ি। বিশালের দাদা রাকেশের কাছ থেকে জয়দীপ গাড়িটা কিনেছে, তবে এখনো নাম পরিবর্তন করা হয়নি। জয়দীপের কথা মতোই রমেশ সেনকে গাড়ির সামনের সিটে বসিয়ে তারা বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পরেই সেখানে বিশাল আর অহনা আসে এবং বিশাল ও রমেশ সেনকে চেক করে ওখান থেকে বেরিয়ে যায়। পুরো ঘটনা শোনার পর বৃন্দা অহনার কাছে জানতে চায় তারা কি একবারও দিদিকে চেক করেছিল যে দিদি তখনও বেঁচে ছিল কিনা। তবে অহনা জানায় যে দিদির মাথা থেকে অনেক রক্ত পড়ছিল, ওর বেঁচে থাকা কোনো মতে সম্ভবই ছিল না। আসলে তারা এতটাই ভয় পেয়ে গেছিল যে তারা দিদিকে চেক করতেই ভুলে গেছে। বৃন্দা আরও জানতে চায় সেদিন তারা যখন আবার বানতলার ফার্ম হাউসে রিটার্ন গেছিল তারা কি ডিকিতে চেক করেছিল দিদিকে। অহনা জানায় যে তাদের একবারও দিদিকে চেক করার কথা মাথায় আসেনি, কারণ তারা মনে করেছিল দিদি মারা গেছে এবং পরের দিন যখন গাড়ির ডিকিতে দিদিকে পাওয়া যায়নি তারা মনে করেছিল এটা হয়তো পুলিশেরই চাল। এসব শুনে পাগলের মতো কাঁদতে থাকে বৃন্দা। এসব শুনে সেদিন রাতে বৃন্দা আবার চলে যায় সেই বানতলা ফার্ম হাউসের চারিপাশটা খুঁজে দেখার জন্য এবং রমেশ সেনও সেখানে যায় দিদিকে খুঁজতে। ঘটনাচক্রে এখানে সেই ব্যক্তির সাথে তাদের আবার দেখা হয়। সেদিন বানতলা পুলিশ স্টেশনে যে নিজের স্কুটার চুরি হয়ে গেছিল বলে খুব চিৎকার করছিল। রমেশ সেন ওই ব্যক্তির সাথে কথা বলে জানতে পারে ওই ব্যক্তির স্কুটার চুরি হয়েছে সেই 16 জুলাই রাতে, যেদিন তারা এই বানতলা ফার্ম হাউসে পার্টি করছিল। তবে তারা জানতে পারে স্কুটারের একটা চাকা পাংচার ছিল। তাদের ধারণা হয় দিদি কি কোনো মতে এখানে এসেছিল এবং স্কুটার নিয়ে জলে পড়ে গেছে। তাই পরের দিনই তারা জলাশয়ে ডুবুরি নামায় এবং অনেকক্ষণ খোঁজ করার পর অবশেষে তারা খুঁজে পায় দিদির মৃতদেহ। ডিএসপি বৃন্দা কান্নায় ভেঙে পড়ে একমাত্র মেয়ের এই করুণ পরিণতি দেখে। তবে দিদির সাথে উদ্ধার হয় একটা স্মার্ট ওয়াচ। পরের দিন এই ঘটনার সাথে যুক্ত সকলকেই এক জায়গায় ডাকা হয় এবং তাদের সকলেরই মোবাইল জমা নেওয়া হয় এবং দিদির সাথে যেই স্মার্ট ওয়াচটা খুঁজে পাওয়া গেছিল সেটা চার্জ দিয়ে নিয়ে আসা হয় এবং প্রত্যেকটি মোবাইলের ব্লুটুথ অন করে রাখা ছিল। স্মার্ট ওয়াচের ব্লুটুথ অন করতেই ওখানে কানেক্ট হয়ে যায় বিজয় দত্তের মোবাইল, যেটা দেখে সকলেই খুবই অবাক হয়ে যায়। বিজয় দত্ত কাঁদতে থাকে এবং বারংবার বলতে থাকে আমি দিদিকে সেদিন বাঁচাতে চেয়েছিলাম। আসলে সেদিন অ্যাম্বুলেন্সের শব্দ পেয়ে বিশালরা ভয় পেয়ে যখন পালিয়ে গেছিল দিদির জ্ঞান ফিরেছিল আর দিদি ডিকি থেকে বেরিয়ে এসেছিল। দিদি নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে এবং মেন রাস্তায় চলে আসে। বিজয় তার স্ত্রী রেশমিকে তার বাপের বাড়ি সোনারপুরে ছেড়ে দিয়ে ফিরছিল। তখনই বিজয়গুপ্তর গাড়ির সামনে এসে পড়লে বিজয়গুপ্ত প্রথমে চিন্তা করে দিদিকে নিয়ে যাবে হসপিটালে। তবে দিদি বারংবার রমিতের কথা বলে বলছিল রমিতকে তারা নেশাদ্রব্য খাইয়ে দিয়েছে, তাই রমিতকে উদ্ধার করতে। বারংবার রমিতের নাম শুনে বিজয় দত্ত খুবই রেগে যায়। রমিতের প্রতি সবার একটু বেশি আগ্রহ দেখে খুবই রাগ হতো বিজয় দত্তের। তার স্ত্রী রেশমিও রমিতকে বেশ পছন্দ করে, এটা সে কখনোই পছন্দ করতো না এবং সেদিন রেশমির সাথে নিয়ে তার ঝামেলা হয়েছিল। তাই গাড়ি থেকে নেমে দিদিকে সে বারংবার বোঝানোর চেষ্টা করে যে রমিত তাকে ইউজ করে ছেড়ে দেবে, তারও একটু কেয়ারের প্রয়োজন আছে, এই বলে জড়িয়ে ধরে দিদিকে। তবে দিদি তাকে ঠেলে সরিয়ে দিলে খুবই রেগে যায় বিজয় দত্ত এবং এক প্রকার রাগের বশবর্তী হয়ে মেয়েটিকে গলা টিপে মেরে ফেলে। তবে তারপর এসে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একটু এগোতেই সামনে একটা স্কুটার দেখতে পায় এবং তার সামনেই জাল পড়েছিল। সেই জাল দিয়েই দিদিকে স্কুটারের সাথে জড়িয়ে জলে ফেলে দেয়। পুরো ঘটনা শুনে বৃন্দা খুবই রেগে যায় বিজয় দত্তের ওপর। বৃন্দাকে একটু থামিয়ে অনন্তবাবু জানতে চায় যে বিজয় কখন জানতে পেরেছে তার স্মার্ট ওয়াচটা মিসিং। বিজয় জানায় পরের দিন সকালে সে বুঝতে পারে। তবে ঘটনাস্থলে সে যখন পৌঁছায় সে অনেক পুলিশ দেখে আবার চলে আসে এবং 3-4 দিন পরে যখন সে আবার ওখানে যায় তখন তার মোবাইলটার সাথে কোনোভাবেই কানেক্ট হচ্ছিল না। ঠিক তখনই ফরেন্সিক এক্সপার্ট ছেত্রীদা এসে জানায় যে দিদির গলায় বিজয় দত্তের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে
কথা শুনে বৃন্দা বলে, যাক, তাহলে আপনার ফাঁসির সাজা কেউ আটকাতে পারবে না। তবে হঠাৎ করে বিজয় বলে ওঠে, না, আমাকে আপনারা ফাঁসি দিতে পারবেন না। এই বলে সামনে পড়ে থাকা বন্দুকটা তুলে নেয় এবং হঠাৎ করেই নিজের মুখের মধ্যে গুলি করে দেয় এবং মুহূর্তের মধ্যেই সব শেষ। দিতির শ্রাদ্ধ শান্তির দিন আজ। কান্নায় ভেঙে পড়ে বৃন্দা। তাকে সান্ত্বনা দিতে সেখানে পৌঁছায় রমিত সেন। তবে রমিত বোঝে কোনো সান্ত্বনা, কোনো স্তুতিবাক্য মায়ের হৃদয়ের এই ব্যথাকে ভোলাতে পারবে না। তবে রমিত আমতা আমতা করে বৃন্দাকে একটা প্রশ্ন করতে চায়। বৃন্দা বলে, কি জিজ্ঞাসা করতে চান বলুন। রমিত জানতে চায় যে বৃন্দা কি ইচ্ছা করেই বন্দুকটা আনলক করে তার সামনে রেখেছিল। বৃন্দা জানায়, দিদিকে গলা টিপে মারা হয়েছে এ প্রমাণ তাদের কাছে আছে, কিন্তু 18 দিন জলে থাকার ফলে বিজয় গুপ্তের কোনো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া সম্ভব হয়নি। কেসটা যদি করে উঠত, বিজয় গুপ্ত যথেষ্ট প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যেত। আসলে ছেত্রীদার ঘটনাস্থলে এসে ওই কথা বলা পুরোটাই সাজানো প্ল্যান ছিল। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এ ধরনের আরও ভিডিওর জন্যে সকলকে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই করে জানাতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্যে খুব ভালো থেকো, সুস্থ থেকো।